আমি যদি আপনাকে এসে বলি যে এই অণুটার নাম বলুন, তবে প্রথমেই আপনি বলবেন যে দেখুন এখানে একটা দ্বিবন্ধন আছে, তাই আমরা একটা অ্যালকিন নিয়ে কাজ করছি। এখানে দীর্ঘতম চেইনে 4টা কার্বন আছে, এখানে আসলে একটাই চেন আছে, তাতে 1 2 3 4 4টা কার্বন আছে। তাহলে এখানে প্রেফিক্স হবে বিউট। যে প্রান্ত থেকে আপনি গণনা শুরু করেন না কেন, দ্বিবন্ধনটা 2 নম্বর কার্বন থেকে শুরু হবে। তাহলে এই অণুটার নাম হলো বিউট টু ইন, বিউট টু ইন। তখন আমি বলবো হ্যাঁ খুব ভালো, আমরা এই পর্যন্ত যা শিখেছি সেই অনুযায়ী এটা ঠিকই আছে। কিন্তু এই অণুটার তাহলে কি হবে? কোনো একটা অণু যদি দেখতে এরকম হয় তবে সেটা কি হবে? একটা অণু আছে যেটা দেখতে এরকম, আপনি এবারও একই প্রক্রিয়া আগাবেন। এর একটা দ্বিবন্ধন আছে বলে এটা হবে অ্যালকিন। এখানেও দীর্ঘতম চেইনে 4টা কার্বন আছে, 1 2 3 4। যে প্রান্ত থেকে গণনা শুরু করুন না কেন, দ্বিবন্ধনটা 2 নম্বর কার্বন থেকে শুরু হবে, 1 2 3 4। তাহলে এবারও আপনি বলবেন যে আচ্ছা এটাও তো বিউট টু ইন, বিউট টু ইন। কিন্তু তখন আমি বলবো যে এই দুটো আসলে মৌলিকভাবে দুইটা ভিন্ন অণু। এরা মৌলিকভাবে দুইটা ভিন্ন অণু হওয়ার কারণ হলো এই দ্বিবন্ধনটা ঘুরতে পারে না। এখানে দ্বিতীয় বন্ধন হিসাবে পাই বন্ধন আছে, সেটার জন্য এই কার্বন কার্বন বন্ধনটা অনেক মজবুত হয়। সেই জন্যই এই অণুটা এর কনফরমেশন পরিবর্তন করতে পারে না। এটা এর কনফরমেশন পরিবর্তন করে এই কনফরমেশনে যেতে পারে না, এটা এর দ্বিবন্ধনের চারপাশে ঘুরতে পারে না, তাই এরা ভিন্ন অণু। এই দুটো সম্পূর্ণ ভিন্ন দুইটা অণু যারা ভিন্ন ভিন্ন রাসায়নিক ধর্ম প্রদর্শন করে। এরা ভিন্ন ধর্ম প্রদর্শন করে বলে এদের ভিন্ন ভিন্ন নাম থাকতে হবে। এদের নামকরণের 2টা কনভেনশন আছে। একটা তুলনামূলকভাবে সহজ কনভেনশন, এটা কাজ করে যখন দ্বিবন্ধনের 2টা কার্বনের প্রতিটার সাথেই একটা কার্যকরী মূলক যুক্ত থাকে। পরের 2টা ভিডিওতে আমরা নামকরণের কিছুটা অ্যাডভান্সড নিয়ম নিয়ে কথা বলবো, সেটা কাজ করবে যখন একটার বেশি কার্যকরী মূলক থাকবে। তাহলে নামকরণের প্রথম নিয়মটায় একটাই কার্যকরী মূলক থাকতে হবে। আমি কার্যকরী মূলকগুলো চিহ্নিত করি। তাহলে উপরের অণুটার ক্ষেত্রে কার্যকরী মূলকগুলো বিপরীত দিকে আছে, এরা অনেক দূরে আছে। এরা কার্বন কার্বন দ্বিবন্ধনের 2 বিপরীত পাশে আছে, এটা উপরে আছে আর এটা আছে নিচে। আর এখানকার এই অণুটাতে কার্যকরী মূলকগুলো একই পাশে আছে। যখন কার্যকরী মূলকগুলো ভিন্ন দিকে থাকে তখন আমরা এটাকে ট্রান্স বলতে পারি। আমার মনে হয় ট্রান্স হলো অ্যাপার্ট বা দূরে থাকা ল্যাটিন শব্দ অথবা বিপরীতের ল্যাটিন শব্দ। আমি একজন ল্যাটিন পণ্ডিত নই, তাই আমাকে ক্ষমা করবেন। তাহলে কার্যকরী মূলকগুলো যখন দূরে থাকে তখন এটাকে আমরা বলি ট্রান্স বিউট টু ইন। এর আরেকটা কনভেনশন ব্যবহার করা হয় যেটা দূরে অবস্থানে জার্মান শব্দ হতে এসেছে, সেটাকে বলা হয় এন্টগেগেন। আমরা এন্টগেগেন লেখার পরিবর্তে ই লিখি। ই প্রথম বন্ধনীর মধ্যে লেখা হয়। আমি এখানে ভিন্ন রং ব্যবহার করি কারণ নিচের অণুটা আমি নীল রং দিয়ে এঁকেছি। তাহলে আমরা এটাকে বলবো ই বিউট টু ইন। এটা দিয়েও একই জিনিস বোঝানো হয়, ই বিউট টু ইন। এটাই এখন স্ট্যান্ডার্ড কনভেনশন। এই এন্টগেগেন বা ই ব্যবহার করে দেওয়া নোটেশনটা আসলে বেশি শক্তিশালী, কারণ প্রত্যেক কার্বনের একাধিক কার্যকরী মূলক থাকলেও এটা ব্যবহার করা যায়। আমি বিষয়টা পরিষ্কার করি যে ই এসেছে এন্টগেগেন থেকে। এটা হলো অ্যাপার্ট বা দূরে থাকা জার্মান শব্দ, অন্তত আমি তাই বিশ্বাস করি। আমি জার্মান ভাষা বলতে পারি না, তাই আমাকে অন্যের কথাতেই বিশ্বাস করতে হয়েছে। এখন এই অবস্থায় যখন কার্যকরী মূলকগুলো একই পাশে আছে, আপনি এটাকে বলতে পারেন সিস বিউট টু ইন। আমার মনে হয় সিস হলো টুগেদারের ল্যাটিন শব্দ, অথবা আপনি এটাকে জেড বলতে পারেন, জেড বিউট টু ইন, জেড বিউট টু ইন। আপনি অনুমান করতে পারেন এই জেড টুগেদারের জার্মান শব্দ হতে এসেছে, আর এটা এসেছে জুসামেন থেকে, জুসামেন, যেটা হলো টুগেদারের জার্মান শব্দ, একসাথে এর জার্মান শব্দ। আর আপনাকে এতটুকুই করতে হবে। পরে কয়েকটা ভিডিওতে আমরা বেশ কিছু উদাহরণ করব, যাতে আমরা আসলেই বের করতে পারি যে কোনো কিছুকে ই দিয়ে লেবেল করতে হবে নাকি জেড দিয়ে লেবেল করতে হবে। আমি আপনাদেরকে সিস এবং ট্রান্স নামকরণের সাথে পরিচয় করিয়ে দিলাম, কারণ অনেক সময় প্রত্যেক পাশে একটা কার্যকরী মূলক আছে, এরকম সহজ অণুর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। কিন্তু আপনাদের এটা বুঝতে হবে যে এগুলো আসলে একই পার্থক্য দেখানোর জন্য ব্যবহৃত হয়। এগুলো দিয়ে এটা বোঝানো যায় যে কার্যকরী মূলকগুলো দ্বিবন্ধনের একই পাশে আছে নাকি বিপরীত পাশে আছে। তা যদি একই পাশে থাকে তাহলে হবে সিস অথবা জেড অথবা জুসামেন, আর বিপরীত পাশে থাকলে হবে ট্রান্স অথবা ই অথবা এন্টগেগেন।